কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন, এখানেই কিচ্ছা শেষ। কিন্তু এই যে এই কথাগুলিকে এই কদিন ধরে ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী লীগের দোসররা, পিনাকি ইলিয়াসরা তারা এমন মশলা মাখায় যে মনে হয় যে আসলেই একটা সেনা অভ্যুত্থান হবে। দেখুন, ইদানিং দেখতেছি যে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে পিনাকি ইলিয়াসও সেই ভাষায় কথা বলে। আমি ওই দিন দেখলাম সজীব ওয়াজেদ জয় তিনি ইলিয়াসের একটা স্ক্রিনশট শেয়ার করেছেন, যদিও তিনি এটা ডিলিট করে দিয়েছেন। ইলিয়াস নাকি তার কোন ভিডিওতে বলেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী গোপনে তার বউ বাচ্চাকে সেনাপ্রধানের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন পিনাকি ইলিয়াস বা অনেক রাজনীতিবিদরা বা অনেক সাংবাদিক বিশ্লেষকরা, তারা আসলে কেন বলেন? অবশেষে এটা নিয়ে কথা বলেছেন আরেকজন আলোচক, তিনি হচ্ছেন কাজী হেমায়েতুদ্দিন মিশন। তিনি বলার চেষ্টা করেছেন তারা নাকি ভারতের টাকা খেয়ে, আওয়ামী লীগের টাকা খেয়ে তারা সেনাপ্রধানের বিরুদ্ধে লেগেছে। কিন্তু কি বোঝানোর চেষ্টা করেছেন আমরা আলোচনা শুনলে বিষয়টি আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, যুক্তরাজ্যের লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন। এবং এই গত কয়েকদিন ধরে শুধু সামরিক অভ্যুত্থান হবে, জেনারেল ওয়াকার ইউনুসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নিবেন, এই সব গুজবগুলো আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোসররা তো ছড়াতই। যারা এই আমাদের সঙ্গে আমরা একত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদেরও অনেককে আমি দেখেছি যে তারা বলেছে যে জেনারেল ওয়াকার ক্ষমতা নিয়ে নিবে, কারণ ডক্টর ইউনুস এবং খলিলুর রহমান তারা মিলে তারা আমেরিকার পরামর্শে মিয়ানমারের এদিক দিয়ে রোহিঙ্গাদেরকে একটা সেফ করিডোর দিবে, যেটা জেনারেল ওয়াকার পছন্দ করতেছেন না। এই কারণে জেনারেল ওয়াকার তিনি সামরিক অভ্যুত্থান ঘটাবেন। অনেকেই বলতে শুনেছি। আমার এমন কাছের লোকজন আছে তারা বলে যে ওয়াকার গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং তিনি সেখানে সকল সেনাবাহিনীর অফিসারদেরকে বলেছেন ইউনিফর্ম পরে আসতে, যুদ্ধের ইউনিফর্ম পরে আসতে। তারপর কি হবে? তারপর তিনি ইউনুসকে উৎখাত করে তিনি ক্ষমতা নিয়ে নেবেন। এবং আওয়ামী লীগের লোকেরা এবং সঙ্গে এই যে ইলিয়াস পিনাকি এরাও বলতেছে যে ওয়াকারের পদত্যাগ চাইয়ে বিভিন্ন কথাবার্তা, বুঝছেন? তো খুব অবাক লাগে যে সামরিক অভ্যুত্থান ঠেকাতে কিন্তু শেখ হাসিনা সংবিধান বদল করে সংবিধানের ৭-এর ক অনুচ্ছেদ যোগ করেছিলেন। কি লিখেছিলেন সেখানে? সংবিধানের ৭-এর ক অনুচ্ছেদে যে কেউ যদি সামরিক অভ্যুত্থান করে তাহলে তার ফাঁসি হবে এবং সহযোগিতা করলেও ফাঁসি। এবং হাসিনা গর্ব করে বলতেন যে সংবিধানে এমন ব্যবস্থা করেছি যে কোনোদিন আর সামরিক অভ্যুত্থান হবে না। কিন্তু আল্লাহর কি লীলা খেলা যে এখন ভারতে বসে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে নাটবল্টুরা তারা প্রতি রাতে স্বপ্ন দেখে যে এই ওয়াকার ক্ষমতা নিয়ে নিল। তারা সামরিক অভ্যুত্থান স্বপ্ন দেখে এবং সামরিক অভ্যুত্থানের দোয়া করে। তো এই দেখেন জেনারেল ওয়াকার কিছুদিন পরই তিনি তার যে উচ্চ লেভেলের সামরিক কর্মকর্তা তাদের সঙ্গে মিটিং করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভূরাজনীতি এগুলো পর্যবেক্ষণ করে নিজেদের যেই সিদ্ধান্ত বা নিজেদের যে পরামর্শ এগুলো তারা ডক্টর ইউনুসকে জানায় বৈঠক করে। তো সেরকম একটা বৈঠক গতকালকে তিনি বিভিন্ন ক্যান্টনমেন্টের জিওসি, বিভিন্ন সামরিক সচিব এবং বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম আছে এগুলো নিয়ে কথা বলেছেন। কিছু সেনাবাহিনী চাকরিচ্যুত অফিসার তারা চাকরি ফেরত পাওয়ার জন্য আন্দোলন করতেছেন, সেসব নিয়ে কথা বলেছেন। এবং কথা বলার পরে আজকে ডক্টর ইউনুসের সঙ্গে একটা উচ্চতর বৈঠক হয়েছে। সেই বৈঠকে বসেছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এবং সেখানে তারা তাদের কার্যক্রম সম্পর্কে ডক্টর ইউনুসকে অবহিত করেন এবং ডক্টর ইউনুস তাদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এখানেই কিচ্ছা শেষ। কিন্তু এই যে এই কথাগুলিকে
এই কদিন ধরে ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী লীগের দোসররা, পিনাকি ইলিয়াসরা, তারা এমন মশলা মাখায় যে মনে হয় যে আসলে একটা সেনা অভ্যুত্থান হবে। দেখুন, ইদানিং দেখতেছি যে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে, পিনাকি ইলিয়াসও সেই ভাষায় কথা বলে। আমি ওই দিন দেখলাম সজীব ওয়াজেদ জয়, তিনি ইলিয়াসের একটা স্ক্রিনশট শেয়ার করেছেন, যদিও তিনি এটা ডিলিট করে দিয়েছেন। ইলিয়াস নাকি তার কোন ভিডিওতে বলেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী গোপনে তার বউ বাচ্চাকে আমেরিকা পাঠিয়ে দিয়েছেন। তো সজীব ওয়াজেদ জয় এটাকে শেয়ার করে। তো এই হচ্ছে কি এদের অবস্থা। ওই যে একজন বলে যে দুষ্ট কুকিল ডাকে রে, তো এই পিনাকি ইলিয়াস কনক সরোয়ার এরা বলে কুক 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 কুক। এরপরে লাইন হচ্ছে গিয়ে মনে বাসি বাজেরে, শেখ হাসিনা বলে কুক 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 তার ছেলেরে নিয়ে। তো এখন এই হচ্ছে কি অবস্থা দেখেন। আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি কিভাবে বুঝলেন, আপনি সবকিছুতেই ইয়ে করেন। দেখেন, কয়েক মাস আগে আওয়ামী লীগের একটা উচ্চ পর্যায় থেকে আমাকে বলা হলো যে ভাই আপনারা তো অনেক কিছুই করলেন, অনেক কিছুই বললেন, এখন তো এই বিএনপি বা বৈষম্য বিরোধী এরা তো আপনাদেরকে মূল্যায়ন করে না। তা আমি বললাম যে আমাদেরকে মূল্যায়ন করুক বা না করুক, আমরা তো আর তাদের মূল্যায়ন চাই না। এখানে শেখ হাসিনা যে গুম খুন করেছে, ফ্যাসিবাদ করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তো এগুলো তো আমরা প্রতিবাদ করবো, আমরা তো মূল্যায়নের জন্য করিনি। তো বলে যে না ভাই আপনি আমাদের জন্য খাটেন, আপনারা শেখ হাসিনাকে দেশে আনার ব্যবস্থা করেন। কিভাবে? বলে যে আমরা তো জানি যে আপনারা সরাসরি আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারবেন না, আপনারা এক কাজ করেন, আপনারা প্রথমেই যে এই ছাত্ররা, যে এই বৈষম্য ছাত্র আন্দোলন বর্তমানে এনসিপি, ওদেরকে আপনারা বিতর্কিত করে দেন। তো ওদেরকে বিতর্কিত করার পরে বিএনপি কে আপনারা আরেকবার ক্ষমতা আসতে দেন, তারপর বিএনপি কে বিতর্কিত করে দেন। এই দুইটা কাজ করলে অটোমেটিকলি আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়বে এবং শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম হবে। হয়তো 4-5 বছর সময় লাগবে, বাট এখন থেকেই টার্গেট করে করতে হবে। আমি বলেছি ভাই এই জীবনে কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলা সম্ভব না। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ যে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, গুম খুন করেছে, আয়নাঘর করেছে, তার বিচার হবে। এবং তো এইসব প্রস্তাব তো ওদেরকেও দিয়েছে, সেই পিনাকিলিয়াসদেরকেও দিয়েছে, তারা সেভাবেই কাজ করতেছে। এখন দেখবেন যে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে তারাও সেই ভাষায় কথা বলে। দেখেন, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যদি ক্ষমতা নেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে যেদিন হাসিনা পালিয়ে যায় সেই দিন জাতির উদ্দেশ্যে যে তিনি ভাষণ দিয়েছেন, সেদিনে তিনি বলতে পারতেন যে দেশের বৃহত্তর স্বার্থে, দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি ওয়াকারুজ্জামান আপাতত দায়িত্ব নিলাম, আপাতত বলতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। এখন নাকি তিনি সামরিক অভ্যুত্থান করবেন, ক্ষমতা নিয়ে নেবেন, এই ধরনের কথাবার্তা শুনি আমরা। এখন প্রশ্ন হচ্ছে যে পিনাকি এবং ইলিয়াস তাদের আসলে এই জেনারেল ওয়াকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেইন কারণ কি? মেইন কারণ হচ্ছে, আমি পিনাকিটা পরে বলবো, ইলিয়াসেরটা হচ্ছে যে জিয়াউল আহসান। আপনারা জানেন যে খুনি, আয়নাঘরের প্রতিষ্ঠাতা ইলিয়াস আলীর খুন সহ অসংখ্য গুম খুনের হত্যা, এবং শেখ হাসিনা যাকে দিয়ে এই গুমগুলো করাতো সেই জিয়াউল আহসান, যিনি এনটিএমসির প্রধান ছিলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং কাউন্সিলের। এবং এই জিয়াউল আহসান যখন এই এনটিএমসির প্রধান ছিলেন, তখন তিনি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল, না তিনি ছিলেন মেজর জেনারেল, সেখান থেকে হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল, এবং না সেখান থেকে হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল, তারপরে হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল। তো এই জিয়াউল আহসান এই ইলিয়াসকে বিভিন্ন ভিডিও সরবরাহ করত। এর ভিতরে একটা আছে আপনার ওই যে পরিমণির সঙ্গে একটা ওই যে পুলিশ সাকলাইন, ওই যে পরিমণি সাকলাইনকে বাসায় নিয়ে গেছে, জন্মদিনে কেক খাওয়ায়, এই ধরনের ভিডিও সহ অনেক ভিডিও এই জিয়াউল আহসান ইলিয়াসকে সাপ্লাই করত। এবং একটা ভিডিও আমার স্পষ্ট খেয়াল আছে, হচ্ছে কি ইলিয়াসের একটা গুণ আছে কি, সে পুরান ভিডিওগুলো ডিলিট করে ফেলে। যখন আয়নাঘর বের হলো এবং নেত্র নিউজ, তাসনিম খলিল তারা প্রমাণ সহ দেখিয়ে দিল যে ইলিয়াস আলীকে কিভাবে এই জিয়াউল আহসান এবং আরো কয়েকজন মিলে গুম করেছে, গুম করে তাকে হত্যা করেছে। এরপরে ইলিয়াস একদিন লাইভে গিয়ে এই তাসনিম খলিল, নেত্র নিউজের 14 গোষ্ঠী উদ্ধার করলো। এবং ইলিয়াস এও বলেছে যে বেটা জিয়াউল আহসান কোন বংশের লোক জানিস? তো এইভাবে জিয়াউল আহসান
একটা খুনিকে ইলিয়াস মহান মানব হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, কিন্তু সেই ভিডিও সে তার কিছুদিন পরে ডিলিট করে দিয়েছে। ইলিয়াসের অভ্যাস আছে, সে ডিলিট করে দেয়। এবং ইলিয়াসের যে ডিলিট করার অভ্যাস আছে, আমি একটু পরে আরো প্রমাণ দেব। তো তারপরে হলো কি, এই জিয়াউল হাসানকে ওই দিন কনক সরোয়ারের টকশোতে বলে যে এই জিয়াউল হাসানকে ধরা হলো, খুন কি শুধু জিয়াউল হাসান করছে নাকি, বাকিরা কই, বাকিদেরকে ধরে না কেন, জিয়াউল হাসানের বুঝলাম না হয় দোষ আছে, তারে কেন এরকম করা হলো, মানে ইনিয়ে বিনিয়ে ওই জিয়াউল হাসানের পক্ষ অবলম্বন করে ইলিয়াস। দেখুন, শেখ হাসিনা পালিয়ে গেল 5ই আগস্ট, এবং ডক্টর ইউনূস দেশে এসে সরকার গঠন করলো 8ই আগস্ট। এর ভিতরে 5, 6, 7 3 দিন কোনো সরকার ছিল না। এই 3 দিনের ভিতরে জিয়াউল হাসান তিনি 7ই আগস্ট গোপনে গিয়ে বিমানবন্দরে বিমানে উঠলেন। বিমানে ওঠার পরে তখন এপিবিএন এর সদস্যরা, এপিবিএন হচ্ছে যারা ওই যে এন্টি কাউন্টার টেরোরিজম গুলো করে আর কি, ওই যে যারা ওই যে মানে সন্ত্রাস দমন যে বাহিনীটা, সেই এপিবিএন সদস্যরা তারা গিয়ে জিয়াউল হাসানকে বিমানবন্দর থেকে, সেই বিমানের ভিতর থেকে, বিমানের সিটে বসে বিমান ছেড়ে দিবে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসলো। সে সময় কিন্তু দেশে কোনো সরকার ছিল না রে ভাই, কেউ ছিল না। তখন কি জিয়াউল হাসান পারতো না, সরি তখন কি ওয়াকারুজ্জামান পারতো না জিয়াউল হাসানকে রক্ষা করার জন্য? করেন নাই কিন্তু। ওয়াকারুজ্জামান একবারও কাউকে ফোন করেন নাই যে তোমরা জিয়াউল হাসানকে ছেড়ে দাও। সেই এপিবিএন সদস্যরা জিয়াউল হাসানকে বহুদিন বন্দী রেখেছিল। তারপরে ডক্টর ইউনূস সরকার গঠন করার পরে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো যে এপিবিএন কে বা যাদেরকে বলা হলো যে এর নামে মামলা হয়েছে, তোমরা একে ফেরত দাও। তারপর তাকে কোর্টে উঠানো হলো। এতদিন কিন্তু গ্রেপ্তার ছিল। এখন পিনাকিরা বলতেছে যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব, তারপরে শামস, হামিদুর, এরা কিভাবে পালিয়ে গেল? এরা পালিয়ে গিয়েছে, হাসিনা পালাইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে এরা গোপন স্থানে ছিল এবং সেখান থেকে পালিয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে যে আচ্ছা, এই যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি 626 জনের ক্যান্টনমেন্টে আশ্রয় দিলেন এবং তাদেরকে পালিয়ে যেতেও দিলেন, কেন তিনি এটা করলেন? তখন উত্তরে উনি যা বললেন সেটা হচ্ছে যে তারা প্রাণ ভয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। এখন তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা না থাকে, যদি পুলিশ না খোঁজে, তাহলে কোন যুক্তিতে জেনারেল ওয়াকার তাদেরকে আটকিয়ে রাখবেন? সেনাবাহিনীর কাছ থেকে কাউকে আটকিয়ে রাখা না, কারণ মামলা দেওয়া না, এগুলো করবে পুলিশ। তো ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিলেন, নেওয়ার পর একের পর এক মামলা হলো, ওয়ারেন্ট হলো, তার ভিতরে একে একে সবাই ক্যান্টনমেন্ট ছেড়ে চলে গেল। কিছু আছে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে যাওয়ার সময় ধরাও পড়েছে, যেমন ওই যে এই আনিসুল হক, সালমান এফ রহমান, কিছু আছে পালিয়ে গিয়েছে। ঠিক তেমনি এই যে শিরিন শারমিন চৌধুরী, যে মোটা মহিলা স্পিকার, তিনিও এরকম পালিয়ে গিয়েছেন। আবার অনেক বড় বড় আমলারা আছে, পুলিশের কর্মকর্তারা আছে, তারা টাকা খাইয়া পালিয়ে যেতে সহায়তা করেছেন। যেমন আরাফাত, শেখ হাসিনার ঘনিষ্ঠ আরাফাত, এই আরাফাতকে ধরেছিল ডিবি পুলিশ। সে ডিবি পুলিশকে শোনা যায় কয়েক কোটি টাকা দিয়ে তিনি বর্ডার ক্রস করেছেন। এখন আমি আসলে বুঝি যে ডিবির একটা দারোগা লেভেলের কর্মকর্তা, তাকে যখন 2 কোটি টাকা অফার করা হয় বা 3 কোটি টাকা শুধু একটু সীমান্ত পাড়িয়ে যাবে, তার পক্ষে আসলে না বলাটা কঠিন। বাংলাদেশের প্রেক্ষাপটে তো বুঝেনি, এইরকম করে পালিয়ে গিয়েছে। এখন সবাই বলে যে ভাই তাহলে আব্দুল হামিদ পালিয়ে গেল কেন? আব্দুল হামিদকে ডক্টর ইউনূস নিজেই যেতে দিয়েছেন। হ্যাঁ, শুনতে খারাপ শোনা যাবে, এটা সত্য। আব্দুল হামিদ কঠিন রোগে আক্রান্ত, কি রোগ জানি না, বাট তিনি খুবই চিকন হয়ে গিয়েছেন। তিনি মানুষের ঠিক চিনতে পারেন না, কথা বলতে পারেন না, হাঁটতে পারেন না। এর জন্য তাকে দয়া পরবশ হয়ে, যদিও অনেকে বলবেন যে বেগম জিয়াকে তো যেতে দেওয়া হয় নাই, সেটা ঠিক আছে, কিন্তু এই আব্দুল হামিদকে বিদেশে যেতে দিয়েছেন। তো যেহেতু এই জিয়াউল হাসানকে শাস্তির আওতায় এনেছেন এবং ইলিয়াস মনে করে যে এই জিয়াউল হাসানকে মনে হয় ওয়াকারুজ্জামান ধরিয়ে দিয়েছেন, এবং যেহেতু এই জিয়াউল হাসানের সঙ্গে ইলিয়াসের ভালো সম্পর্ক, এই কারণে ইলিয়াস সবসময় জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কথা বলে এবং উস্কানি দেয়। কিন্তু ওয়াকার সাহেব তো সেনাপ্রধান, তিনি তো আর
কথা বলতে পারেন না, তিনি চুপ থাকেন। সরি, এবার আসি পিনাকির ব্যাপারে। পিনাকিকে ওয়াকারুজ্জামান চার আনার মূল্যায়ন করে না। পিনাকি চেয়েছিল কয়েকটা বার কথা বলতে, ওয়াকার সাহেব ফোন রিসিভ করে নাই। পিনাকি কনক সরোয়ারকে দিয়ে কয়েকবার ফোন করিয়েছে সেনা সদরে। প্রত্যেকবারই ওয়াকার সাহেবের পিএস ওয়াকার সাহেবকে বলছে যে আপনার সাথে কথা বলতে চাই, ওয়াকার সাহেব বলছে যে আমি কথা বলবো না। এবং কাটা ঘায়ে লবণ ছিটা লাগে যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 10-15 দিন পরেই কানাডা ভিত্তিক নাগরিক টিভি নাজমুস সাকিব এবং টিটু রহমান নাগরিক টিভি তারা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা বিশাল ইন্টারভিউ নেয়, কিন্তু কনক সরোয়ার নিতে পারে না। এবং সেটাই ছিল ওয়াকারুজ্জামানের প্রথম কোন অনলাইন টেলিভিশন ইন্টারভিউ। এরপরে তিনি আল জাজিরাতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এই দুইটাই। তো কেন কনক সরোয়ারকে ইগনোর করে, কেন পিনাকিকে ইগনোর করে? আমরা এত বড় ইউটিউবার, আমাদেরকে মূল্যায়ন করো না। তো এই সমস্ত কারণেই তারা আসলে ওয়াকারকে পছন্দ করে না। এখন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার কাজ করতেছেন, কে পছন্দ করলো কে পছন্দ না করলো না এগুলি দিয়ে আসলে কি আসে যায়? পিনাকি তো অনেক কথাই বলে, পিনাকি বলে যে অমুকে অমুক সময় অমুক পোস্ট দিয়েছে, এখন আবার ভুল পাল্টাইছে। আরে উনি তো নিজেও তো এক সময়, পিনাকি ভট্টাচার্য এক সময় এই জামাতকে রাজাকার বলতো, তারপরে শাহবাগে জামাতের নেতার ফাঁসি যাইতো, এখন তো পুরো দেশপ্রেমিক বনে গিয়েছে। তো এই হচ্ছে গিয়ে এদের অবস্থা। তো এই পিনাকিদের সঙ্গে এই উপদেষ্টাদের মধ্যে কিছু আছে, তারা যে কোনো ডিসিশনে সঙ্গে সঙ্গে পিনাকিরে ফোন করে বোঝা যায়। এদের ভিতরে একজন আছে ফরিদ আক্তার, ওই যে লালন ভক্ত ফরাদ মাজারের স্ত্রী ফরিদ আক্তার, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, এরকম কিছু আছে। খলিল সাহেবের সঙ্গে এখন পিনাকির কোনো যোগাযোগ নাই। দেখুন পিনাকি এর সমালোচনা করে এর সমালোচনা করে, অথচ এই যে যখন থাইল্যান্ড সফর করলেন ইউনুস, সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন, সে সময় ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে এই খলিলুর রহমানের দীর্ঘ বৈঠক হয়। এবং সেই বৈঠক শেষ করে বাংলাদেশে আসার পরই এই খলিলুর রহমানকে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আগে ছিল না কিন্তু, এই প্রথম পদ তৈরি করে নিয়োগ দেওয়া হয়। তাহলে এই খলিলুর রহমানকে তো পিনাকি অল টাইম গুরু বলে, মানে বলে যে আমার গুরু আমার গুরু। তাহলে এখন পিনাকি কিছু বলে না কেন? যে খলিলুর রহমান তিনি ওই আমেরিকার সঙ্গে মানবিক করিডোর দেওয়া চুক্তি করেছেন রোহিঙ্গাদেরকে নিয়ে, যেখানে মিয়ানমার সরকার এটার পরে পুরো খেপা, তাহলে এখন তিনি কোনো কথা বলেন না কেন? এখন তিনি কেন খলিল সাহেবকে দাবি মানে দায়ী করেন না? তো এগুলি হচ্ছে ডাবল ফেসের লক্ষণ। যাই হোক, এবার অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আমাদের ইশরাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সাহেবের সন্তান। ইশরাক হোসেন, আমি নিজেও তার একজন ফ্যান, পছন্দ করি। সাদেক হোসেন খোকা সাহেব মৃত্যুর পরে তার ছেলে হিসাবে তিনি এ পদে আছেন তা কিন্তু না। তিনি তার নিজের যোগ্যতায়, পরিশ্রম, মেধা দিয়ে অনেক কষ্ট করে তিনি এই পদে এসেছেন। তিনি অত্যাচার সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, করে করে তিনি পর্যন্ত এসেছেন। এখন দেখেন, যে নির্বাচন হয়ে গিয়েছে আওয়ামী লীগের আমলে, সেই নির্বাচনটা যদি অবৈধ হয়, তাহলে সেই নির্বাচনে আপনি কিভাবে বৈধ মেয়র হবেন? সেই নির্বাচনে, তাই না? আপনাকে তো মানুষ জনতার মেয়র হিসাবে উপাধি দিয়েছে, আপনার কাছে কি এটা যথেষ্ট নয়? এখন বলবেন যে ভাই আদালত তো রায় দিয়েছে, আদালত রায় দিয়েছে এবং সেটার 5 বছর কিন্তু মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, ধরলাম আদালতের রায় দিয়েছে, কিন্তু সরকার আপনাকে মেয়র বানায় না, এর জন্য আপনি নগর ভবনে 67 তালা মারবেন? 67 তালা মারছে ভাই। এবং আপনি দেখেন যে আসিফ মাহমুদের ছবিকে ইশরাক সাহেবের সমর্থকরা জুতাপেটা করেছে, এবং এই কারণে এখন এই এনসিপি এবং বিএনপি মুখামুখি দাঁড়িয়ে গিয়েছে। যেহেতু ইশরাক হোসেনের সমর্থকরা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঘেরাও করেছে, এই কারণে এখন এনসিপি তারা আবার নির্বাচন কমিশন ঘেরাও করবে। এই আগামীকাল বুধবার এই নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এই জাতীয় নাগরিক পার্টি। নাহিদ ইসলাম কি বললো? নাহিদ ইসলাম বললো যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করতেছে, তাই এই নির্বাচন কমিশনের উপর আমাদের কোনো আস্থা নাই, এবং দ্রুত নির্বাচন
এবং এই কমিশন পুনর্গঠনের জন্য তাদের আন্দোলন চলবে। এবং ঢাকা উত্তরের যে প্রশাসক মোহাম্মদ এজাজ, তিনি নাকি নিষিদ্ধ ঘোষিত হিজবুর তাহিরের সদস্য এবং তাকে নাকি আসিফ মাহমুদ নিয়োগ দিয়েছে। আসিফ মাহমুদ বলেছেন যে আমি এই এজাজের বিষয়ে নিয়োগের বিষয়ে আমার কোনো সম্পর্ক নাই, এটা সরকার নিয়োগ দিয়েছে, আমি দেইনি। তো এই হচ্ছে কি অবস্থা। এখন দেখেন এই ইশরাক কিন্তু তারুণ্যের অহংকার, তার দীর্ঘ লড়াই, তার জনসম্পৃক্ততা সবকিছুই কিন্তু তার দলের বিএনপির অনেকের চেয়ে অনেক ঊর্ধ্বে। অথচ একটা অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার প্রচেষ্টা তাকে কোথায় নামিয়েছে ভাই? তিনি থোড়াই কেয়ার করতেছেন না। তিনি আজকে বলতেছেন যে পায়ে ধরে নিলেও আমি মেয়র হব না, তোমাদেরকে মাপ চাইতে হবে, তোমাদেরকে পথে করতে হবে। এখন দেখেন যাকে বাংলার জনগণ জনতার মেয়র বলা খ্যাত করলো, ওই নির্বাচন বর্জনের জন্যই কিন্তু তিনি জনতার মেয়র হয়েছেন। তিনি আবার কেন মেয়র হওয়ার জন্য এই শর্টকাট রাস্তা ধরলেন ভাই? তার এই আকাশচুম্বী জনপ্রিয়তা কি নষ্ট হবে না? হবে তো। যদি আপনার দল বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো তারপরে তো আপনি এমনিতেই মেয়র হবেন, আপনাকে তো এই জোর করে মেয়র হওয়ার কোনো দরকার নাই। কিন্তু তারপরেও এগুলা মানে কি আর বলবে এগুলা। তো আমি আহ্বান জানাই ইশরাক হোসেনকে যে আপনারা এনসিপির সঙ্গে কোনো গন্ডগোল করেন না। এনসিপির অনেক ভুল আছে, তারা বয়সে তরুণ, কিন্তু আপনাদের নেতারা এই যে শামসুজ্জামান দুদু ভাই, তিনি বলছেন যে বিএনপির সব লোক একসঙ্গে প্রস্তাব করলে তোরা ভাসে যাবি। ওনার মতো সিনিয়র নেতা এগুলা বলতে পারেন? ভাই কথা যত কম বলবেন ততই ভালো। এই আমি কিন্তু স্বীকার করি, সবার স্বীকার করতে হবে যে যদি বিএনপি না থাকতো, যদি বিএনপি বাংলাদেশে না থাকতো, তাহলে কিন্তু হাসিনা কম্বোডিয়ার মতো আজীবন ক্ষমতা নিয়ে নিত। এই বিএনপি 2007 সাল থেকে আন্দোলন করতে করতে এই পর্যন্ত এসেছে এবং বাংলাদেশের গণতন্ত্রের পথে এই যে পুনঃপ্রত্যাবর্তন, যে হাসিনার পালিয়ে যাওয়া, এসবের জন্য কিন্তু বিএনপির প্রচুর অবদান, কোনো অস্বীকার করার উপায় নাই। কিন্তু তারপরেও এই যে আন্দোলনটা হলো, হাসিনা পালিয়ে গেল, সেই আন্দোলনে সবার অংশগ্রহণ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, জনতা ছিল, শ্রমিক ছিল, কিন্তু যারা সবার সামনে থেকেছে সে আসিফ নাহিদ, এদের দোষ ত্রুটি থাকবেই, কিন্তু প্রস্তাব করলে ভেসে যাবে। আপনার মতো একজন সিনিয়র নেতার কাছ থেকে এই ধরনের কথাবার্তা কিন্তু আশা করা যায় না। তো এই যে আসিফ নাহিদ, এদের কিন্তু দোষ আছে, এরা কিন্তু দোষের ঊর্ধ্বে না। যেমন আজকে এই যে আব্দুল হান্নান মাসুদ, সেই মাসুদ করছে কি আপনার বলি, রাত 12:30টার সময় ফোন আসে পুলিশের কাছে যে ধানমন্ডি 4 নম্বরের একটা বাড়িতে কিছু লোক গেট ভাঙিয়া প্রবেশ করার পর বলে যে এখানে একজন লোক আছে, সে ফ্যাসিবাদের দোসর, তার নাম গোলাম মোস্তফা, তাকে গ্রেপ্তার করতে হবে। তো পুলিশ সেখানে গিয়ে এদেরকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে আপনার এই আব্দুল হান্নান মাসুদ তিনি ওদেরকে ছাড়িয়ে আনেন এবং ছাড়িয়ে আনার পরে এখন সবাই বলতেছে যে কেন এদের ছাড়িয়ে আনলেন। আব্দুল হান্নান মাসুদ তিনি একটা ভূগোল বুস্টস দিয়ে দিছে। তো দিয়ে দেওয়ার পরে এখন এনসিপি বলতেছে যে আমরা এগুলোর সমর্থন করি না, আমরা এটা তদন্ত করব। ওদিকে আবার এই যে ওসি গ্রেপ্তার না করে, ওসি বলল যে আমি গ্রেপ্তার করবো না, আপনারা কি করবেন, আপনারা মামলা দেন, আমি গ্রেপ্তার করবো। পিনাকি আবার এই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করছে, শেয়ার কইরা বলতেছে যে কোনো ধরনের মব, কোনো ধরনের উস্কানি সহ্য করা হবে না। অথচ এই পিনাকি, ইলিয়াস এরাই কিন্তু সবচেয়ে বড় উস্কানি দাতা। ওরা বিদেশে বসে বসে ফেসবুক ইউটিউবে উস্কানি দেয় যে ওরে ধরো, ওরে মারো, ওর বাড়ি ভাঙ্গো, ওরে এটা করো। এখন আবার এই পিনাকিরা সাধু সাজছে, এখন আবার বলে যে মব সহ্য করব না। এখন দেখেন এই যে পিনাকি সারাদিন বিএনপির বিরুদ্ধে বিষেধাগার করে যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে, যাতে আওয়ামী লীগের পারপাস সার্ভ হয়। অথচ এই পিনাকি কিন্তু ইশরাক হোসেনের মেয়র হওয়া নিয়ে কোনো প্রতিবাদ করে না। যদি ইশরাক হোসেনের বদলে অন্য কেউ এই মেয়র হতে চাইতো তাহলে কিন্তু পিনাকি প্রচুর সমালোচনা করত। এখন কেন পিনাকি
ইশরাক হোসেনের সমালোচনা করে না, কারণ সম্প্রতি ইশরাক পিনাকির গ্রামের বাড়িতে গিয়ে পিনাকির মাকে প্রণাম করে এসেছে এবং পিনাকির মায়ের আশীর্বাদ নিয়েছে, পিনাকির মাকে মা বলে ডেকেছে। এই কারণেই এই কারণেই পিনাকি ইশরাকের বিরুদ্ধে কিচ্ছু বলে না। মানে নিজের লোক হইলে 7 খুন মাপ, আর পরের লোক হইলে খুচিয়ে খুচিয়ে। এই যে দেখেন, এই যে ইলিয়াস আসিফ মাহমুদের সমালোচনা করে, আসিফ নজরুলের সমালোচনা করে, এগুলোর পিছনে কিছু জানেন না। এরা, এদের একটা সিন্ডিকেট আছে, এরা কিছু মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ করে। এখন যেসব উপদেষ্টা কথা শোনে না, যেসব উপদেষ্টা কোনো কথা শোনে না বা এই লিস্টে পাত্তা দেয় না, সেই সব উপদেষ্টাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ফেসবুক, ইউটিউবে, যেহেতু ওদের অনেক ফলোয়ার আছে, একটা উস্কানি সৃষ্টি করে এবং সবাই ওদিকেই চলে, কিন্তু গোপনে গোপনে যে অন্য মন্ত্রণালয় থেকে তারা সুযোগ সুবিধা নিচ্ছে ওগুলো পাবলিক ভুলে যায়। এইভাবেই এগুলো হচ্ছে চলতেছে। তো এই হচ্ছে গিয়ে আপনার অবস্থা। এখন আসিফ মাহমুদ বলতেছেন যে যে এখন এই ইশরাকের মেয়র এটা আসলে হওয়া যায় না, তার কারণ হচ্ছে যে আদালত রায় দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন আপিল করে নাই, ইত্যাদি ইত্যাদি, মানে অনেক কথাবার্তা। তিনি অনেকগুলো ভুল বুঝ দিয়েছেন। কিন্তু ভাই, নির্বাচন কমিশন আপিল করে না, এটা তো ইশরাক সাহেবের দোষ না, তাই না? এটা তো ইশরাক সাহেবের দোষ না, তাহলে আপনি কেন এটা মেনে নিচ্ছেন না? ইশরাক সাহেবকে যদি আদালত মেয়র পদে বলেই আপনার আসলে সমস্যাটা কি, তাই না? তবে আমি যদি ইশরাক হতাম তাহলে আমি কখনোই এই মেয়র পদে মানে মেয়র পদে নিয়োগের জন্য আমি চাপাচাপি করতাম না। আমি সময় নিতাম, আমি আরেকটা সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়েট করতাম। হাসিনার অধীনে যতগুলো নির্বাচন ছিল সবগুলো অবৈধ, এটা বৈধ, এগুলো আসলে হতে পারে না। তো যাই হোক, এখন আসি আপনার এই নারী অধিকার, নারী সংস্কার বিষয়ক, নারী বিষয়ক সংস্কার কমিশন, ঠিক আছে? তো এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রধান ছিলেন আমাদের শ্রদ্ধেয় শিরিন আপা, আমাদের মরহুম ডক্টর জাফরুল্লাহ স্যারের স্ত্রী, আমরা তাকে সম্মান করি। কিন্তু তিনি যেই নারী বিষয়ক সংস্কার কমিশন মানে কমিশনের প্রতিবেদনটা জমা দিলেন, আমি এতে একটু হতাশই হয়েছি। দেখুন, ব্যক্তিগতভাবে আমি কিন্তু নারী অধিকারের প্রতি খুবই বিশ্বাসী। আমি মনে করি যে যেসব কাজ পুরুষরা করবে তার প্রত্যেকটি কাজ নারীরা করবে। এমনকি রাষ্ট্র পরিচালনা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রিক্সা চালক, কুলি মজুর, উচ্চ থেকে নিচু পর্যন্ত যেসব কাজগুলি পুরুষরা করে প্রত্যেকটা কাজ নারীও করার অধিকার রাখে এবং তাকে সে অধিকার দিতে হবে। কিন্তু এই নারী বিষয়ক সংস্কার কমিশন তারা তাদের প্রতিবেদনে লিখেছে যে যৌন কর্মীদেরকে পেশাজীবী হিসাবে স্বীকৃতি দিতে হবে। মানে এই কথাটা শুনে আমি খুবই বিস্মিত হয়েছি। মানে তারা তো নারীর অধিকারের জন্য, যাতে নারী ভালো থাকে, সেজন্য নারী যাতে সম্মান বৃদ্ধি পায়, সেজন্যই তো এই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিয়েছেন। এবং সেখানে সবগুলো নারী যারা সবাই কিন্তু উচ্চশিক্ষিত। তাহলে যেখানে একটা নারীকে আমরা ডক্টর বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, বিজ্ঞানী বানাতে চাই, সেই নারীকে আপনি যৌনকর্মী হিসাবে পেশাগত স্বীকৃতি চেয়ে, সরকারের কাছে আপনি যৌনকর্মী হিসাবে পেশাগত স্বীকৃতি চেয়ে আপনারা কি পুরো নারী সমাজকে অপমান করেন নাই? এগুলো এখন কে বুঝাবে? এরা অনেক শিক্ষা দীক্ষা, উচ্চশিক্ষিত মানুষ, অনেক লেখাপড়া করছে, কিন্তু এদের এই জ্ঞানটা নাই যে আমি একটা নারীকে যৌনকর্মী হিসাবে তার পেশাগত স্বীকৃতি চাই, তাহলে ওই নারীদের সম্মানটা আমরা কোথায় নিলাম? আপনারা কি ইংল্যান্ড আমেরিকার চেয়েও প্রগতিশীল হয়ে গিয়েছেন? আমেরিকাতে পতিতাবৃত্তি নিষিদ্ধ। একটা কথা বলি, পৃথিবীর সব দেশে কিন্তু পতিতাবৃত্তি আছে, এটা অস্বীকার কোনো পারে, বাংলাদেশেও আছে, কিন্তু পৃথিবীর কোনো দেশেই এটাকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয় না। যেমন ইংল্যান্ডে আমি এত বছর আছি, ইংল্যান্ডে বাসা টাসা ভাড়া নিয়ে অনেকে আছে পতিতাবৃত্তি করে, কিন্তু সরকারিভাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয় না এবং সরকারিভাবে পতিতাবৃত্তির যে কোনো প্রচার
সম্পূর্ণ নিষেধ। তো ওরা করে কি, ওরা বিভিন্ন ডার্ক ওয়েবসাইট আছে, ওগুলোর মাধ্যমে ওরা ওদের ওই খদ্দের মধ্যে কিভাবে খুঁজে নেয়, কিন্তু এবং ওদের যে ওই যে বাড়িটারি আছে যে ভাড়া নেয়, ওরা তো বুঝবেনই না যেটা তাদের বাসা। এইভাবেই ইংল্যান্ডের সরকার এগুলোকে মানে রেস্ট্রিক্টেড করে রাখে, চাপিয়ে রাখে। ইংল্যান্ড না আমেরিকার মতো দেশে যৌনকর্মীদের বা পতিতাদের পেশাজীবী হিসাবে স্বীকৃতি দেওয়া হয় না। আমরা সেই দেশে চাইতে আধুনিক হয়ে গেলাম। আপনি এই 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 ২০ কোটি মুসলমানের দেশে কোথায় রইল আমাদের ধর্মীয় মূল্যবোধ, কোথায় রইল আমাদের পারিবারিক মূল্যবোধ? আপনারা বলতেছেন যে যৌনকর্মী হিসাবে যৌনকর্মীদেরকে পেশাজীবী হিসাবে স্বীকৃতি দিতে হবে। আমি মনে করি যে বাংলাদেশের নারীরা এর চাইতে বড় অপমানিত এর আগে কখনো হয়নি। আপনারা আপনাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের মাধ্যমে পুরো নারীদেরকে আপনারা অপমান করেছেন। তবে দর্শক, আমাদেরও কিছু সমস্যা আছে। হচ্ছে কি যে এই সংস্কার প্রতিবেদন আমাদের পছন্দ হোক বা না হোক, আমরা এটার প্রতিবাদ করব, আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করব, আমরা এগুলোর সমালোচনা করব। কিন্তু কথায় কথায় কোন নারীর কথা পছন্দ না হলেই আমরা তাকে সরাসরি কি বলি, আমরা বলে ফেলি ওই মহিলাটা বেশ্যা। এটা যে কত বড় ভয়ঙ্কর একটা অপরাধ কি বলবো আর। দেখুন, এই কিছুদিন আগে কতগুলো মহিলা তারা ওই যে কিছু টিয়ে করলো, ওই যে কিছু সভা টভা করলো, কি নারী মৈত্রী নাকি এগুলো করলো। সেখানে এটা নিয়ে আপনাদের সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, কিন্তু ভাই একটা নারীকে তো আপনি সরাসরি বেশ্যা বলতে পারেন না, পারেন না তো। তো সেখানে যে নারীদের মিটিং হলো, সেই মিটিং একটা সাংবাদিক ছিল তাসনুবা জেবিন। এই তাসনুবা জেবিনকে সাংবাদিক ইলিয়াস তার ফেসবুকে প্রকাশ্যে বেশ্যা বেশ্যা বলে অভিহিত করেছে। যখনই সব জায়গায় সিসি রব উঠলো যে ইলিয়াসের মতো সাংবাদিক যার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার, সেই ইলিয়াসের মতো একজন সাংবাদিক যখন একটা নারীকে সরাসরি বেশ্যা বলে অভিহিত করে, কেমন দেখা যায় এটা। তো এই সমালোচনা ওঠার পরে ইলিয়াস তার স্ট্যাটাস ডিলিট করে দিয়েছে, ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছে। তো আপনি ইলিয়াস এত বড় সাংবাদিক, যে স্ট্যাটাস আপনি রাখতে পারবেন না সেটা আবার আপনি দেন কেন? দেওয়ার পর ডিলিট করেন কেন? আবার দেখেন নুসরাত ফারিয়া। আচ্ছা ভাই, নুসরাত ফারিয়াটা নায়িকা, নায়িকাদের আর কত বছরই তারা অভিনয় করে, এরা টাকা পয়সার লোভ আছে, যেখানে যা পায় অভিনয় করে টোরে এগুলো করে। তো সেই নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করার পরে তাকে আবার ছেড়েও দিল। পিনাকি ভট্টাচার্য বলতেছে যে নুসরাত ফারিয়া মক্ষী রানী। আচ্ছা ভাই, যদি মক্ষী রানী হয়ও, আমাদের ইসলামিক আইনে আছে না যে 4 জন সাক্ষী লাগবো? আপনি পিনাকি 4 জন সাক্ষী জোগাড় করেন তো। এই যে তাসনুবা, নুসরাত ফারিয়া, এরা যদি আপনার বোন হতো, আপনি এভাবে মক্ষী রানী বলতে পারতেন, বেশ্যা বলতে পারতেন। এখন বলতে পারবেন যে ভাই আমার বোন এরকম হবে কেন, আমার বোন হলে তো আমি শাসন করতাম। আজকাল অনেক সময় আছে যে অনেক বোন হলেও শাসন করা যায় না, ওরকম হয়ে যায়। আমরা সঠিক চ্যানেলে প্রতিবাদ করব, বুঝাবো, সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করার চেষ্টা করবো, কিন্তু এইভাবে সরাসরি আপনি একটা মেয়েকে মক্ষী রানী বলবেন, বেশ্যা বলবেন, এগুলো কোন ধরনের কথা ভাই? আমি মনে করি যে একটা মেয়ে সে কিভাবে চলবে বা সে সঠিক চলতেছে কিনা এটা বলার অধিকার একমাত্র সেই মেয়ের বাবার আছে, মায়ের আছে, ভাইয়ের আছে, স্বামীর আছে, সন্তানের আছে। এর বাইরে এর বাইরে কথা বলতে পারে সরকার, সমাজপতি এবং ধর্মীয় মাওলানারা। তো এই রাষ্ট্র, সমাজপতি এবং ধর্মীয় আলেমরা তারা করবে কি? তারা ওই প্রপার চ্যানেলে গিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা না বলে, ফেসবুকে কথা না বলে, প্রপার চ্যানেলে গিয়ে বোঝানোর চেষ্টা করবে যে মা বা বোন, তুমি যেভাবে চলতেছো এটা বাংলাদেশের সামাজিক বা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এটার সঙ্গে যায় না। তুমি আর তোমার চাল চলন চেঞ্জ করো। কিন্তু এভাবে আপনি সরাসরি ফেসবুক, ইউটিউবে ইলিয়াস বলবে অমুক বেশ্যা তমুক বেশ্যা, তারপরে ওই যে পিনাকি বলবে যে মক্ষী রানী, তো ইলিয়াস আবার বলে যে থাইল্যান্ডে নুসরাত ফারিয়া যাচ্ছে হামিদের কাছে। তো আব্দুল হামিদ এখন মৃতপ্রায়, আব্দুল হামিদের কি সেসব আছে? এগুলো এগুলো কি বলবো আর ভাই। আর সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিকত্ব নিয়েছেন, এটা
আমি সেদিনই আমাকে একজন মানে বলেছে যে ভাই সজীব ওয়াজেদ জয় মানে সরকারি একজন ঘনিষ্ঠ লোক বলেছে যে সজীব ওয়াজেদ জয়ের যে বাংলাদেশি পাসপোর্ট, জয় কিন্তু বাংলাদেশি পাসপোর্টই ছিল, তার লাল পাসপোর্ট ছিল বাংলাদেশি। তো এই পাসপোর্টটা বর্তমান সরকার রিভোক করে দিয়েছে। এই কারণে জয় কোথাও যেতে পারতেছে না। অথচ জয়ের খুব ইচ্ছা যে ভারতে গিয়ে তার মায়ের সঙ্গে একটু মানে সময় কাটায় আর কি। তো এই কারণে জয় যেহেতু যাইতে পারতেছে না, এই কারণে সে বাধ্য হয়ে আমেরিকার পাসপোর্ট নিয়েছে। তো অনেকেই বলতেছে যে জয়ের রাজনীতি এই শেষ, আওয়ামী লীগের মানে কবরে গাছ গজাইব, কারণ জয় রাজনীতি এখানেই শেষ। জয়ের রাজনীতি শেষ সেটা হচ্ছে তাদের চরম অত্যাচার, অবিচার, লুটপাট, দুর্নীতি, গুম খুন এবং তার মাঝে ফ্যাসিবাদী কায়েম করেছে তার জন্য। পাসপোর্ট এগুলোতে কিছু আসে যায় না। তো এই হচ্ছে কি অবস্থা। আবার ওই ইদানিং আবার আওয়ামী লীগের লোকেরা একটা আলেমের খুব ভিডিও শেয়ার করতেছে, আমি ভিডিওটা পেলাম না। সেই আলেম বলতেছে যে ভারতে গিয়ে আমি কলকাতায় গিয়ে আমি যদি আমার সেনাবাহিনী অর্ডার দেয় তাহলে আমি কলকাতায় গিয়ে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে কলকাতা উড়িয়ে দিব। তো একজন একটা লোক ওয়াজের মাঠে সেই ধরনের কথা বলতে পারে ভারতের বিরুদ্ধে? আমরা একটি সার্বভৌম দেশ, আরেকটি সার্বভৌম দেশ ভারতের বিরুদ্ধে আমাদের এই ধরনের কথা বলার অধিকার নাই। হ্যাঁ, ভারত যে সীমান্ত হত্যা করতেছে তার প্রতিবাদ করব, ভারতের যে বাণিজ্য বৈষম্য তার প্রতিবাদ করব, ভারত যে সীমান্ত দিয়ে পুশিন করে তার প্রতিবাদ করব, ভারত যে গত 15 বছর ধরে হাসিনাকে টিকিয়ে রেখেছে, ফ্যাসিবাদের দোসর সাপোর্ট দিয়েছে তার প্রতিবাদ করব, এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা তাদের যে অবৈধ কার্যক্রম পর্যাপ্ত তার প্রতিবাদ করব। কিন্তু কোনো মতেই আপনি আরেকটা দেশে গিয়ে আত্মঘাতী বোমা হামলা চালাবেন, এগুলো আপনি করতে পারেন না। আমি মনে করি আলেম সমাজ হচ্ছে আমাদের সমাজের কি বলবো, সমাজের রক্ষাকারী। তারা এই সমাজকে মানে ভুল পথ থেকে সঠিক পথে আনে। সেই আলেমরা যখন এই ধরনের আজে বাজে কথা বলে, এই ধরনের গুরুত্বহীন কথা বলে, তখন এইসব কথাগুলো বহির্বিশ্বে খারাপ বার্তা দেয়। হাসিনার আমলে আলেমদের উপর প্রচুর নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে। আমি সবার আগে প্রতিবাদ করেছি। জামাত ইসলামের লোকদের ফাঁসি হয়েছে অবিচারের মাধ্যমে, বিচারের নামে প্রহসনের মাধ্যমে। সাইদি হুজুরকে কি অবস্থা করেছে, তার মৃত্যু হওয়ার পরে তার লাশ নিয়ে পৌঁছানোর চেষ্টা করেছে তো তার প্রতিবাদ করেছি। কাজী আপনার আলেমরা আপনার যাতে এগুলি ভুলে না যান যে এই আলেমরাই কিন্তু একসময় চুপ হয়ে গিয়েছিল। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় রেলের জমি দান করার পরে হেফাজতে ইসলাম একদম চুপ হয়ে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল। এই বিএনপি কিন্তু সংগ্রাম করে গিয়েছে, বিএনপি কিন্তু নতি স্বীকার করেনি। তারপরে আপনাদের আলেমদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আপনাদের মুক্তির জন্য দাবি করেছি, দোয়া চেয়েছি। কিন্তু ভাই এবার একটু থামেন। আমি আহ্বান জানাবো হেফাজতে ইসলামকে যে আপনারা একটা গাইডলাইন করেন যে আসলে ওয়াজে কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না। আমাদের কিছু আলেমরা আছে তারা অতিরিক্ত উত্তেজিত হয়ে অনেক কথাগুলো বলে, এইসব কথাগুলো আবার ভারতীয় বিভিন্ন মিডিয়াতে ফলো করে প্রচার করে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে যে বাংলাদেশে জঙ্গি ভরে গিয়েছে, এই সেই এগুলো হয়েছে। তো এই হচ্ছে কি দর্শক অবস্থা। অনেকদিন ধরে আপনাদের সামনে আসতে পারিনি, এখন আসলাম, অনেক কথা বললাম, মনটা একটু হালকা হলো। তো একটা কথা বলি কি জানেন, সেটা হচ্ছে যে আমি কিন্তু একজন সাংবাদিক মানুষ, আমার কিন্তু নিজের কোনো দলও নাই, মত নাই। আমি সবার সমালোচনা করি, আওয়ামী লীগের সমালোচনা করি, বিএনপির সমালোচনা করি, এনসিপির সমালোচনা করি। তো আমাকে আছে না, এই যে অনেক পরিচিত আছে না বিএনপি, তারা প্রস্তাব দেয় যে ভাই আপনি বিএনপির কোন কমিটিতে আসবেন নাকি। কমিটি বলতে আসলে ওইরকম মানে ওই কোন কমিটির সভাপতি সেক্রেটারি কত বড় পোস্ট না, হয়তো সহসভাপতি বা ওই যে বিএনপির যে অনলাইন সেল গঠন করবে সে অনলাইন সেলে আমি সরাসরি না বলে দিয়েছি। এনসিপি যে ছাত্রদের যে এনসিপি নতুন যে দলটা, তারা বিভিন্ন দেশে দেশে নতুন করে কমিটি করতেছে, সেখানে অনেকে প্রস্তাব দিয়েছে ভাই আসেন, আমরা আসলে এখন বর্তমানে দেশভিত্তিক কমিটি করতেছি, তো ইউকের কমিটিতে আসেন, পরবর্তীতে আমরা কমিটিতে যখন লোক মোটামুটি হবে তখন আমরা
সভাপতি সেক্রেটারি নির্ধারণ করব, তারপরে হয়তো আপনি যারা যোগ্য তারা পদ পাবে। আমি সেখানেও না বলে দিয়েছি। কারণ আমি কোন দলের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। কারণ কোন দলের সঙ্গে নিজেকে জড়ালে সেই দলের সমালোচনা করা যায় না। আজকে মনে করেন যে আজকে যদি আমি বিএনপির কোন কমিটিতে সহসভাপতি হই, সহসভাপতি তো আজকে এত সহসভাপতি যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। তাহলে আমি কি বিএনপি সমালোচনা করতে পারবো? পারবো না তো। আমি যদি আজকে এনসিপির সঙ্গে জড়িত হই, আমি কি এনসিপি সমালোচনা করতে পারবো? পারবো না তো। এই যে দেখেন, অনেককেই দেখেছি যে আওয়ামী লীগের কোন একটা পোস্ট পজিশন পেয়ে বা না পেয়ে তারা টক শোতে শেখ হাসিনার এই গুম খুন হত্যাকে তারা সমর্থন করে গিয়েছে। তারা কিন্তু কিছু পায় নাই বিনিময়ে। তারা শুধু শুধু ওই যে ছাগলের ৩ নম্বর বাচ্চা যেমন লাফায়, ওই রকম লাফায় বলছে শেখ হাসিনা ভালো, শেখ হাসিনা মতো নেত্রী হয় না, শেখ হাসিনা গুম করে নাই, খুন করে নাই। আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরাও পালিয়েছে। যেমন আমি বলি ওই হারপিক মজুমদার, তারপরে বমি পিয়াল। আচ্ছা কথা বলি, হাসিনা পালাইছে কেন? হাসিনার ফ্যামিলি ১,০০০ কোটি টাকার মালিক হয়েছে, ১৫ বছর শাসন করছে। এসালাম পালাইছে কেন? এসালাম লুটপাট করছে। এবং হাসিনার প্রত্যেকটা মন্ত্রী পালাইছে কেন? হাসিনার প্রত্যেকটা মন্ত্রী প্রচুর টাকা পয়সা কামাচ্ছে জন্য পালাইছে। আচ্ছা এবার বলেন, হারপিক মজুমদার পালাইছে কেন? ও পালাইছে ওর মুখ দোষে। ও কিন্তু চালানো পায় নাই। ওর পরিবার এই যুক্তরাজ্যে লন্ডনে সরকারের ভাতা খায়। আমাদের সরকার তো কল্যাণমূলক সরকার, যাদের বাড়ি নাই বাড়ি দেয়, যাদের ইনকাম নাই টাকা পয়সা দেয় টাকা খাওয়ার জন্য, বাঁচিয়ে রাখে আর কি। ওর পরিবার চলে ওই ভাতায়। ও শুধু এই বাংলাদেশে মানে পাবলিক পাইলে ওরে মারবো খালি ওর মুখ দোষের কারণে। আমি এগুলো চাই না ভাই। আমি কাজী হেফাজতুদ্দিন মিশন আজীবন সৎপথে আছি। এখন ভিডিও কম বানাই, কারণ আমি আগে সারাদিন কাজ করে রাত্রে ভিডিও বানাইতাম, ঘুম কম যাইতাম। কিন্তু এখন দিনের পর দিন এগুলো করার পরে আমার প্রেশার বাইরে গেছে। ডাক্তার বলতেছে না ভাই, আপনি এত পরিশ্রম করেন, আপনার রাতে কিন্তু ঘুম হওয়া খুব দরকার। প্রবাস জীবন বুঝে নিত, পরিশ্রম না করলে ভাই পয়সা পাবো কই থেকে? পয়সা না পাইলে চলুম কিভাবে? পরিবারে চালাবো কিভাবে? দেশে পরিবার, এখানে পরিবার। আমাদের যে প্রত্যেকটা প্রবাসী আছে, আমি কিন্তু প্রবাসীদের মতোই। আমি কারো করুণাও চাই না, কারো দয়াও চাই না। আমি কখনো দুঃখও পাই না, কারণ আমি কারো কাছ থেকে কিছু আশা করি না, কখনো আশা করি না, এজন্য আমি দুঃখ পাই না। আমি শুধু আজীবন সত্যের পক্ষে এবং সবার অন্যায় দেখলে সে যেই হোক না কেন তার সমালোচনা করে যেতে চাই। সে যদি বিএনপি হয়, তার যেমন বিএনপি ক্ষমতায় আসলে অন্যায় করলে আমি সমালোচনা করবো না? অবশ্যই করবো। এই যে এনসিপি এখন অনেক কিছু করতেছে যেগুলো আমি সমর্থন করি না, আমি সমালোচনা করতেছি না, অবশ্যই সমালোচনা করব। কিন্তু আমি যদি কোনো দলে বাধা পড়ি, যে মনে করেন যে বিএনপির যেমন মনে করেন যে জিয়া সাইবার দলের সহসভাপতি, আমি কি পারবো? পারবো না, এগুলো করা যায় না। কাজেই শুধু একটাই অনুরোধ, আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে, লাগাই স্বাভাবিক, সবার সব কথা ভালো লাগবে না, কিন্তু যাতে একটা জিনিস আপনারা মনে করেন যে হ্যাঁ, কাজী হেফাজতুদ্দিন মিশন তিনি সৎ এবং তিনি যা বলেন মন থেকে বলেন। তার ভিতরে কোনো ষড়যন্ত্র নাই, কোনো ২ নম্বরই নাই। তিনি যা বলেন মন থেকেই বলেন। তো এরপরে আপনাদের ভালো লাগতে পারে, না লাগতে পারে। আপনারা অনেকে গালিগালাজ করেন, আপনাদের গালিগালাজকেও আমি সম্মান করি, মাথা পেতে নেই। কারণ দিন শেষে আপনি যে এই কষ্ট করে আমাকে গালি দিলেন, আপনি ২ টা সময় খরচ করে কিছু লিখলেন, এটাও আমার কাছে একটা আশীর্বাদ হয়ে থাকবে। আজীবন সত্যের পক্ষে থাকবো, আজীবন সবার সমালোচনা করে যাব এবং আজীবন সবার জন্য ন্যায় বিচার চাইবো। এমনকি শেখ হাসিনার মতো অপরাধী, তার জন্য আমি ন্যায় বিচার চাইবো, যাতে তার প্রকৃত বিচার হয়, প্রত্যেকে যাতে প্রকৃত বিচার হয়। তো অনেক ভালো থাকবেন। যারা অনেকক্ষণ ধরে আমার এই ভিডিও দেখেছেন, এই এত রাতে, আসলে আমি দিনের বেলা আমি সময় পাই না, বুঝছেন? আমি দিনের বেলা সময় পাই না, এজন্য আমার রাতে আসতে হয়। তো যারা এই ধৈর্য ধরে ৪৩ মিনিট চলতেছে আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি খুব শীঘ্রই চেষ্টা করব আসলে। আরেকটা ব্যাপার হচ্ছে কি যে শেখ হাসিনার আমলে এত আসলে মানে সত্য সংবাদ দিতে পারতো না কেউ। তো আমরা কিছু লোক ছিলাম বিদেশে বসে সত্য সংবাদগুলো দিতাম। আমরা সাহস করে প্রচার করতাম। যেহেতু আমরা বিদেশে আছি, আমাদের অতটা রিস্কও ছিল না। যদিও আমার ভাইকে অনেক পিটাইছে ওই যে মনিরুলের এসবি গিয়া। আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন। এখানে আমি একটা স্পষ্ট কথা বলি, সেটা হচ্ছে যদি ভারতের টাকা সেনা প্রধানের বিরুদ্ধে লাগে
নাহলে সেটা কি ভারতের টাকা লাগানো হবে? এতটুকু বলা যেতে পারে যে সরকারের টাকাকে হয়তো এরা সেনাপ্রধানের বিরুদ্ধে গিয়েছে, কারণ সেনাপ্রধান তো ভারতের সেনাপ্রধান, সেনাপ্রধান তো ভারতের হয়ে কাজ করছে, আর ভারত হয়ে কাজ করছে এই জন্যই তো তারা সেনাপ্রধানের বিরুদ্ধে গিয়েছে। আর সেনাপ্রধান বিগত এই 9 মাসে যে কাজগুলো করেছেন, তাই সেই কাজগুলো তিনি কি করেছেন যেগুলো দ্বারা প্রমাণিত হয় সেনাপ্রধান আসলে দেশপ্রেমিক বা দেশের মানুষের জন্য কাজ করছেন। এখন তো সেনাপ্রধানের অনেক কার্যক্রম স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি আসলে কি করতেছেন। দর্শক, কাজী হেমায়তুদ্দিন মিশনের আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামতকে কমেন্ট